নমস্কার, সুপ্রভাত। আজ ৩রা মে ২০২৬, শুরু হলো আরও একটা দিন। আজ রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠে আমার যা কাজ সেগুলোই শুরু করলাম। তবে আজকে তো আমার বাড়ির জঞ্জাল সাফ করবার দিন। রবিবার মানে ঘর বাড়ি পরিষ্কার সকাল থেকেই তার তোড়জোড় চলতে থাকে। আর আমার উচ্ছে গাছগুলো বেশ বড় হয়েছে, তারা বেশ নিজেরাই নিজেদের মতো স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে, দেখেও বেশ ভালো লাগলো। আর পাশের জানলায় লঙ্কা গাছগুলোরও অবস্থা বেশ স্বাভাবিকই মনে হলো। চলুন আপনাদেরও দেখাচ্ছি। তারাও একটি দুটি করে পাতা, রোজ নতুন নতুন পাতা মেলে তাদের পরিণতি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। আসলে আমাদের এই শহুর জীবনে এইসব ছোট্ট ছোট্ট এক টুকরো সবুজগুলো বারবার যে আমাদের জীবনে ঘুরে ফিরে আসে, তারাই আমাদের জীবনের এক একটা বৈচিত্র্য। আজ যেহেতু রবিবার, সেই জন্য সবারই একটুখানি বেলা থেকে ঘুম থেকে ওঠার অভ্যেস। ব্যতিক্রম শুধু আমি, কারণ আমার সারাদিনই কবে কোথায় কি করব না করব তার একটা রুটিন আগের থেকেই তৈরি করা থাকে। সেই রুটিন অনুযায়ী আমি চলতে আরম্ভ করি। আমারও মাঝে মাঝে যে ইচ্ছে করে না যে একটু বেলা অবধি শুয়ে থাকি, তা নয়, কিন্তু একবার ঘুম ভেঙে গেলে আমার আর বিছানায় শুয়ে থাকতে এতটুকু ইচ্ছে করে। সকালবেলা ইষ্টদেবকে দর্শন করে চললাম সামনের বারান্দাতে গিয়ে দেখি বাইরের আকাশটা কীরকম। বাইরেটা আজকেও তো সকালবেলা সেরকম করে রোদ ওঠেনি। বাইরের আকাশ এমনিতেই গোমড়া হয়ে গুড মর্নিং বলছে সবাইকে। আমার ওই জিনিয়া ফুলের যে গাছগুলো লাগিয়েছিলাম, একটা দুটো ছাড়া কোনোটাই আর বিশেষ করে বাঁচেনি। আর যেগুলোতে পিটুনিয়া ছিল ওগুলোতে আবার নতুন মাটি সার ভরে রেখেছি। কিন্তু কালকে গেছিলাম ফুলের ওই নার্সারিটাতে, কিন্তু সেখানে দেখলাম যে ও বন্ধ। মনে হয় ভোটের বাজারে ও আর বেশি রাত অবধি বসাটা ঠিক সমীচীন মনে করছে না। আমি ফোন করেছিলাম, বললো হ্যাঁ দাদা আমি আছি, কিন্তু যেতেই দেখলাম ওর দোকান বন্ধ হয়ে গেছে। যাই হোক, কী আর করা যাবে। ভাবছিলাম আজকে বিকেলে যাব, কিন্তু বিকেলেও আর যেতে ইচ্ছে করছিল না। আর এই আমার সদস্যরা, আমার পরিবারের সদস্যরা, তারা মোটামুটি বহাল তবিয়তেই আছে বলা যায়। চলুন শুরু করি। এক কাপ চা খেয়ে লেগে পড়ি সারাদিনের কাজে। আজকে তো অফিস থেকে ছুটি, তবুও মাঝে মাঝে দু একটা যে কল আসে না তা নয়। আর দূরের আকাশটা দেখুন কেমন মুখ গোমড়া করে তাকিয়ে রয়েছে। মাঝে মাঝেই বলতে ইচ্ছে করে, তোমার এত কিসের কষ্ট, কিসের এত দুঃখ? তুমি যদি দুঃখে থাকো তাহলে আমরা কি নিয়ে বাঁচি? একটু তো হাসো, একটু তো ঝলমল করো। কে জানে। আজকে আর সারাদিন এই নিয়েই আমার কেটে যাবে। আজকে কোথাও সেরকম বেরোনোও নেই। আমার চাও এসে গেছে, দুটো টোস্ট বিস্কিট, একটু বাদাম আর এক কাপ চা, এই আমার সকালের বরাদ্দ। চলে গেলাম পুজো করতে। সারাদিনের কাজকর্ম সেরে চলে গেলাম পুজোর ঘরে। ঠাকুরকে যথাযথভাবে শ্রদ্ধা জানিয়ে পুজো করলাম। আমার ঠাকুররাও এখন দিব্যি রয়েছেন। তারা যেমন নিজেদেরও ভালো রেখেছেন, তেমনি আমাদেরও ভালো রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছেন। বিকেলবেলা ভাবছি একটু ছাদে যাব। ছাদে গিয়ে ওই যে কাশ ফুলের ঘাসগুলো হয়েছিল সেগুলোকে কেটে দেবো। আর এই হচ্ছে আমার দুপুরবেলার খাবার। দুপুরবেলা ছিল আজকে আর মাছের ঝোল, মাছের ডিমের বড়া, লাল শাক ভাজা আর আমের চাটনি। একদম সিম্পল খাবার। রবিবার বলে যে বাড়তি কোনো উচ্ছ্বাস, সেটা আজকে আর হয়নি। এই হচ্ছে বিকেলবেলা আমার ছাদের অবস্থায়। যে ঘাসগুলো দেখছেন, এই ঘাসগুলো আজকে কাটতে হবে। সুজয় এখনও আসেনি, আমি শুরু করব, দেখি কতদূর কি করা যায়। আকাশটা এখন বেশ পরিষ্কার, পায়রাগুলো উঠতে আরম্ভ করেছে। এবার মনে হয় ঘরে ফিরবে আস্তে আস্তে, সেই জন্য বউল হয়ে ঘোরা আরম্ভ করেছে। শহর তো মোটামুটি এখন শান্তই। দুপুরের ভাত ঘুম সেরে আস্তে আস্তে আবার জেগে উঠছে। আজকে রবিবারের সন্ধে, কিন্তু রবিবারটা ঠিক সেরকম মনে হচ্ছে না। সমস্ত উত্তেজনা আমরা কালকের জন্য স্টোর করে রাখছি। আমার সামনের বাড়ির ছাদে বেশ সুন্দর বোগনভিলিয়া ফুটেছে, সেটা ভাবলাম আপনাদের একবার দেখাই। চলুন তার আগে একটুখানি আমরা আড্ডা মেরে নিই। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নিচ্ছেন। এখন তো সমস্ত কিছুর মধ্যেই একটা ভোটের গন্ধ রয়েছে। আমাদের অবসর যে বিনোদনী বলুন বা রোজকার যে কাজকর্ম, কাজের ফাঁকে ফাঁকে
কলিগদের সঙ্গে দু চার কথা বলা, বা অন্য ব্যাপারেও যদি বাড়ির ব্যাপারেও বা পার্সোনালি কারোর সঙ্গে যদি কথা বলতে যাই, ঘুরে ফিরে সেই একটাই প্রসঙ্গে চলে আসে, সেটা হচ্ছে ভোট। আর এখন টিভি খুললে একটা আশ্চর্য প্রতিযোগিতা চলছে সমস্ত চ্যানেলগুলোর মধ্যে। এক একটা চ্যানেল এক একটা এক্সিট পোল দেখাচ্ছে। এই এক্সিট পোলের যে বেস, সেটা যে কীরকম, মানে কোন স্যাম্পেলের উপরে এরা কাজ করেন সেটাও এরা কখনো পরিষ্কার করে বলেন না। আর শুধু তাই নয়, এরা এক একজন এক এক রকম করে তাদের সমীক্ষাটা চালিয়েছেন এবং তার ফলাফলও প্রকাশ করছেন, এবং সেই সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে যেন একটা প্রতিযোগিতা চলছে, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা বেঠিক, কোনটা একেবারে কাছাকাছি যেতে পারে, সেই নিয়ে সারাদিন একটা তর্ক বিতর্ক। আমি একটা জিনিস বুঝি না, যে আমাদের জীবনে কি আর কোনো সমস্যা নেই? আমাদের যে নেতা মন্ত্রীরা আছেন তারা তো ভোট শুরু আগে, মানে ভোট প্রক্রিয়া শুরুর আগের থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে সভামঞ্চ তারা দাপিয়ে বেরিয়ে সমস্ত নেতিবাচক কথাবার্তা বলেছেন। আমি কারুর কোনো নেতা নেত্রীর ভাষণের মধ্যে কোনো ইতিবাচক দিক দেখিনি। এইবারে পশ্চিমবঙ্গে যে ভোটটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে একটা নেতিবাচক ইস্যুর ওপর দাঁড়িয়ে ভোটটা হয়েছে। একদিকে পাহাড় প্রমাণ দুর্নীতি, অন্যদিকে স্বজন পোষণ, অন্যদিকে মানুষের টাকা নিয়ে নয়ছয় করা, লোক ঠকানো, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, এসব তো আছেই। তার উপরেও রয়েছে আপনার আইন শৃঙ্খলার অবনতি। এ তো একটা মারাত্মক ব্যাপার। লোকে কোনো একটা যদি কোনোভাবে আইনের সাহায্য চায়, তাহলে সেই আইনের সাহায্যটা আমাদের কাছে একটা অতি দুর্লভ ব্যাপার। সেটা যত বড় ক্ষেত্রেই হোক না কেন, যত গভীরভাবেই সেটা আমরা প্রোটেস্ট করি না কেন, যত সার্বিকভাবেই আমরা প্রোটেস্ট করি না কেন, কিন্তু আইনের দরজাটা খোলা কিন্তু খুব মুশকিল। সেটা আমরা রিসেন্ট কিছু ঘটনায় তো সবাই আমরা দেখেছি, সবাই সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে এখন দেখছি যে ইভিএম স্ট্রং রুম, এসব নিয়ে একটা লুকোচুরি চোর কুমিরডাঙ্গা খেলা চলছে। এটা বোধহয় কালকে শেষ হবে। এখন তো এবার একটা নতুন জিনিস দেখলাম, যে বিভিন্ন চ্যানেলে আবার কাউন্টডাউন চলছে, যে আর কয়েক ঘন্টা, আর কত ঘন্টা পরে কাউন্টিং শুরু হবে, আর কত ঘন্টা পরে প্রথম রেজাল্ট আসতে আরম্ভ করবে, ইত্যাদি ইত্যাদি। কাল সকাল 8টা থেকেই এসব আরম্ভ হবে। সুতরাং সোমবার যে একটা কাজের দিন, সেই কাজের দিনটা কালকে পুরোপুরিভাবে নষ্ট হবে। আমার সবচেয়ে বড় চিন্তা হচ্ছে সেখানেই, আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তাদের কাছে এইটা কিন্তু বড় একটা বিশাল একটা, মানে কি বলবো, একটা ক্ষতি তো ঠিক আছে, একটা বিরক্তিকর ব্যাপার। না খাওয়া নেই, কিছু নেই, আর সমস্ত কিছুর ক্ষেত্রে এরা কিন্তু মধ্যবিত্তকেই টার্গেট করে। এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা কিন্তু আজকাল জেনে গেছেন যে ভারতবর্ষের মধ্যবিত্ত সম্প্রদায়কে যদি একেবারে পকেটে পুড়ে নেওয়া যায়, তাহলে ক্ষমতাটা আমার, আমাকে কেউ আটকাতে পারবে না। তো মধ্যবিত্তকে বলির পাঠা করা খুব সহজ, কারণ তারা কখনো জোটবদ্ধ হন না। তারা সমাজবদ্ধ মানুষ ঠিকই, কিন্তু কোনো বিপদে আপদে কেউ কারুর পাশে ঠিক সেইভাবে তারা দাঁড়াতে পারেন না, কারণ তাদের সবসময় একটা ভয় থাকে যে আমি তো মধ্যবিত্ত, আমার যদি কিছু হয়ে যায় তাহলে কালকে আমার সংসারকে কে দেখবে, আমার ফ্যামিলিকে কে দেখবে, আমার ছেলে মেয়েকে কে দেখবে। সুতরাং আমাদের নেতা মন্ত্রী যাকেই বলুন না কেন, যে রাজনৈতিক দলগুলো, আমি ভালো খারাপ কোনো কিছুর মধ্যে যাচ্ছি না, তারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে গেছেন যে ভারতবর্ষের যে জনসংখ্যা, তার মধ্যে আপনার একটা বিশাল সেগমেন্ট হচ্ছে এই মধ্যবিত্ত সম্প্রদায়ের। এবং শুধুমাত্র এরা যে আর্থিক দিক থেকে মধ্যবিত্ত তাই নয়, এরা মানসিকতার দিক থেকেও মধ্যবিত্ত। এরা কখনো নিজেদের মধ্যে নিজেরা ঐক্যবদ্ধ হতে পারে না, এরা কখনো কারোর বিপদে ঠিক সেভাবে এগিয়েও আসে না। এদের সবসময় একটা পিছুটান থাকে, এবং এদের কি বলবো, এদের প্রভাবিত করাটা খুব সোজা, ভীষণ সোজা। সুতরাং আমরা যারা মধ্যবিত্ত, তাদের এটা একটা ভাবনার সময় এসেছে যে আমাদের এই দুর্বলতাগুলোও কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাটিয়ে উঠতে হবে। কাল ভোটে যেই জিতুক না কেন, আমাদের কাজটা শুরু হবে কিন্তু তারপর থেকে। আমাদের দেখতে হবে যে দল সরকার গড়ল, তারা জনহিতকর কাজ কতখানি করছে, তারা কতখানি মানুষের উপকারে আসছে। তো সমষ্টিগতভাবে এটা দেখার একটা সময় কিন্তু চলে এসেছে। আপনারা সবাই এগিয়ে আসুন এবং
কোনো অন্যায় অবিচার যদি আপনারা দেখেন, সেটার বিরুদ্ধে একটা সমষ্টিগত প্রতিরোধ, একটা প্রতিবাদ গড়ে তুলুন। এটাই কিন্তু আমাদের অবশ্য কর্তব্য একটা বিষয়। আজ টিভি খুললেই যেসব জিনিসপত্র দেখা যাচ্ছে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে যেসব জিনিসগুলো আজকে দেখা যাচ্ছে, সেগুলো কোনো সুস্থতার পরিচয় কিন্তু দেয় না। একটা ভোট হয়ে গেছে, ভোটের ফলাফল বেরোবে, সেটাই তো স্বাভাবিক। কেউ একজন জিতবে, কেউ একজন হারবে। যদি ত্রিশঙ্কু হয় তাহলেও কোনো না কোনোভাবে একটা সরকার গঠিত হবে, তারা দায়িত্বভার পাবেন, তারা রাজ্যটা চালাবেন। এর মধ্যে অত চিন্তাভাবনা করার এখন থেকেই তো কোনো কারণ নেই। কে জিতবে, কে হারবে। এই যে এত শতাংশ ভোট পড়েছে, প্রায় এবার 92%-রও বেশি ভোট পড়েছে, তো সেক্ষেত্রে তার কেন এত বেশি ভোট পড়লো? আরে ভোট তো বেশি পড়বেই, 100% ভোট পড়া উচিত ছিল। প্রতিটি মানুষের এই নাগরিক কর্তব্যটা পালন করা উচিত। এতদিন পর যদি আমরা বুঝে থাকি, তাহলে সেটাকে আমরা এত নেতিবাচক দিক থেকে দেখছি কেন? আমরা আত্মসমালোচনা করব ঠিক আছে, কিন্তু এইভাবে তো আত্মসমালোচনা করাটা ঠিক নয়। এই ভোটের যে শতাংশ, এটা কিন্তু খুব স্বাভাবিক। 93% ভোট যদি পড়ে থাকে এবার, সেটাই তো স্বাভাবিক। 100% ভোট পড়লে সেটা তো আরও স্বাভাবিক হতো। 7% তো এই প্রসেসটাতে অংশগ্রহণ করেননি। আমাদের দেখতে হবে কারাই 7% মধ্যে পড়ছেন, তারা কেন অংশগ্রহণ করলেন না। তাদেরকেও তো এই মূল স্রোতে আমাদেরকেই ফিরিয়ে আনতে হবে। সুতরাং ব্যাপারটা নিয়ে একটু গভীরভাবে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। সেইভাবেই আমাদের সামনের দিনগুলোতে কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদের মুখ চেয়েই বসে আছে। তারাও দেখছে যে আমাদের অভিভাবকরা কোন পথে চলছে, তারা কিভাবে এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করছে। আমরা কেউ তো আর বাজারি পণ্য হয়ে যায়নি যে সবাই যে যা বলবে আমরা সেটা এক বাক্যে হজম করে নেব। সেটা নয়। সেটা যদি কেউ মনে করে থাকেন, তাহলে তিনি খুব খারাপ ভাবছেন। তিনি কিন্তু একটু পিছিয়ে যাবেন সবার থেকে। সুতরাং এটা ভাবা একদমই উচিত নয়। কালকে ভোটের ফলাফল যাই হোক না কেন, নিজেদের স্বাভাবিক জীবনযাত্রাকে কেউ ব্যাহত করবেন না। আর সবচেয়ে বড় কথা, কেউ যদি কোনো হিংসার শিকার হন, সঙ্গে সঙ্গে কিন্তু তার প্রতিরোধ করুন। সেই সঙ্গে সঙ্গে আইনি কী ব্যবস্থা নেওয়া যায় তার সেই ব্যাপারটাও কিন্তু ভেবে দেখতে হবে। কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো রকম কোনো তর্ক বিতর্কেও জড়াতে যাবেন না। আমরা যারা রাস্তায়, আমাদের যারা কাজের সূত্রে আমাদের যাদেরকে রাস্তায় বেরোতে হয়, কোনো রকম কোনো প্ররোচনায় আমাদেরকে পা দিলে কিন্তু চলবে না। কোনো রকম ঝামেলায় আমরা নিজেদেরকে জড়াবো না। যিনি সরকার গড়ুক না কেন, তিনি কিন্তু একটা জনাদেশ নিয়েই সরকার গড়ছেন, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার ব্যক্তিগত পছন্দ সেখানে কিন্তু তার কোনো মূল্য নেই। আমি ভোট দিয়েছি আমার পছন্দ মতো, ব্যাস সেইটুকুই। আমার প্রার্থী জিতলো কি জিতলো না, তার দায়িত্ব তো আমার নয়। তিনি সমষ্টিগতভাবে মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য, সেটাই দেখার বিষয়। সুতরাং আবারও বলছি, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, সবাই সাবধানে থাকবেন, নিজেদের স্বাভাবিক জীবনযাত্রাকেও ব্যাহত করবেন না। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে কোনো নিজের বিপদ নিজেই ডেকে আনেন, তাহলে কিন্তু আপনার বাড়ির লোক আরও বেশি অসহায় হয়ে পড়বে। সুতরাং সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং নিজের বিচার বুদ্ধি খোলা রাখবেন, নিজের বিচার বুদ্ধির জানলাটাকে খোলা রাখবেন। আজ তাহলে আসি, নমস্কার।